আজকে আমরা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে বেগম রোকেয়ার লেখা হিমালয় দর্শন, নবম শ্রেণীর একটি অত্যন্ত উল্লেখযোগ্য ভ্রমণ বৃত্তান্ত, যেটা আমরা বিগত দিনে প্রথম পর্বে আমরা শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করছি যে লেখিকাদের একটা ঝর্ণার সামনে তাদের ওই রেলগাড়িটা থামানো হয়েছে। সেখানে তারা সেই ঝর্ণা দেখলেন এবং তাদের মনোরথ বা মনের যে ইচ্ছা সেটা পূর্ণ হলো। এখন আমরা 4000 ফিট ঊর্ধ্বে উঠিয়াছি, তবু শীত অনুভব করি না, কিন্তু গরমের জ্বালায় যে এতক্ষণ প্রাণ কণ্ঠাগত ছিল সে জুলুম হইতে রক্ষা পাইলাম। এত গরম, সেই গরমে যে একদম মানে এতটাই গরম লেগেছে যে হৃদয় মানে আমাদের প্রাণ কণ্ঠাগত হয়েছে। কিন্তু এখন একটু ঠান্ডা, উঁচুতে উঠে গেছে, সুতরাং একটু শীতল, অল্প অল্প বাতাস মৃদু গতিতে বহিতেছে। কি মনোরম একটা পরিবেশ। অবশেষে কার্শিয়াং স্টেশনে উপস্থিত হইলাম। এখানকার উচ্চতা 4864 ফিট। এত উঁচুতে তারা পৌঁছে গেছে। স্টেশন হইতে আমাদের বাসা অধিক দূর নহে, শীঘ্রই আসিয়া পৌঁছিলাম। আমাদের ট্রাঙ্ক কয়েকটা ভ্রমক্ষমে দার্জিলিংয়ের ঠিকানায় বুক করা হইয়াছিল। ভুল করে সেই তাদের যে যা জামা কাপড়, তাদের যে বেডিং বক্সা যেটা রয়েছে সেটা সব দার্জিলিংয়ে চলে গেছে। দার্জিলিং তারা বুক করেছে। জিনিসপত্রের অভাবে বাসায় আসিয়া, মানে বাড়িতে এসে সেই যে ঘর যেখানে তারা রয়েছে, গৃহসুখ অনুভব করতে পারি নাই। সমস্ত ব্যাগ তো ওখানে চলে গেছে, সুতরাং তাদের ওখানে যারা আছে তাদের একটু মুশকিল হচ্ছে থাকা। সন্ধ্যার ট্রেনে আমাদের ট্রাঙ্কগুলি ফিরিয়া আসিল। আমাদের দার্জিলিং যাইবার পূর্বে আমাদের জিনিসপত্র তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল। আমরা যাওয়ার আগেই আমাদের ট্রাঙ্ক, আমাদের যা ছিল, যে জামা কাপড়, সমস্ত কিছু ওরা দার্জিলিং থেকে ঘুরে চলে আসলো। পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি। তাই বলি, কেবল আশ্রয় পাইলেই সুখে গৃহে থাকা হয় না, আবশ্যকীয় আসবাব সরঞ্জামও চাই। তো সুতরাং আমরা জানি যে গৃহসুখ অনুভব করতে গেলে, শুধু গৃহসুখ অনুভব করতে গেলে তার ব্যবস্থাও থাকা প্রয়োজন। জামা কাপড় কিছু ছিল না, সুতরাং তাদের সেই গৃহসুখ অনুভব তারা করতে পারেনি। তারপরে যখন ট্রাঙ্কগুলো আবার সন্ধ্যায় তাদের বাড়িতে ফিরে এলো, তাদের সেই রুমে ফিরে এলো, তখন তারা আরামে গৃহসুখ মানে তারা ভোগ করছিল। এখানে এখনও শীতের বৃদ্ধি হয় নাই, গ্রীষ্মও নাই। এ সময়কে পার্বত্য বসন্তকাল বলিলে কেমন হয়। সূর্যকিরণ প্রখর বোধ হয়। আমাদের আসিবার পর একদিন মাত্র সামান্য বৃষ্টি হইয়াছিল। লেখকরা যখন এসেছে, লেখিকারা, তারপরে একদিন বৃষ্টি হয়েছিল। বায়ু তো খুবই স্বাস্থ্যকর, জল নাকি খুব ভালো নহে। আমরা পানীয় জল ফিল্টারে ছাঁকিয়া ব্যবহার করি। জল কিন্তু দেখিতে খুব পরিষ্কার স্বচ্ছ, কূপ নাই, নদী পুষ্করণীয় নাই, সবে ধন নির্ঝরের জল, ওই ঝর্ণার জল। ঝর্ণার সুবিমল সুশীতল জল দর্শনে চক্ষু জুড়ায়, স্পর্শনে হস্ত জুড়ায়, এবং ইহার চতুষ্পার্শ্ব স্থিত শীতল বাতাসে না ঘন কুয়াশায় প্রাণ জুড়ায়। এই যে এই জল এবং চারিদিকে ঘন কুয়াশায় প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানকার বায়ু পরিষ্কার ও হালকা। বায়ু কি? পরিষ্কার এবং হালকা। বায়ু এবং মেঘের লুকোচুরি খেলা দেখিতে চমৎকার। বায়ু আর মেঘ, কখনো মেঘ ছেয়ে যাচ্ছে, আবার মেঘগুলো আবার দূরে চলে যাচ্ছে, একটা দারুণ লুকোচুরি খেলা। এই মেঘ এদিকে আছে, ওদিক হইতে বাতাস আসিল, মেঘখণ্ডকে তাড়াইয়া লইয়া চলিল। প্রতিদিন অস্তমান রবি বায়ু এবং মেঘ লইয়া মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে। সেখানকার একটা প্রাকৃতিক পরিবেশই মনোরম, একটা প্রাকৃতিক পরিবেশ। পশ্চিম গগনে পাহাড়ের গায়ে তরল স্বর্ণ ঢালিয়া দেওয়া হয়। অতঃপর খণ্ড খণ্ড সুকুমার মেঘগুলি সুকোমল অঙ্গে সুবর্ণ মাখিয়া বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করিতে থাকে। ইহাদের এই তামাশা দেখিতে আমার সময় অতিবাহিত হয়। আত্মহারা হইয়া থাকি, আমি কোনো কাজ করিতে পারি না। প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে এই লেখিকার সমস্ত সময় চলে যাচ্ছে, সে কিন্তু আর অন্যদিকে তার আর কোনো নজর নেই। মনে পড়ে একবার মহিলায় ঢেকির শাকের কথা পাঠ করিয়াছি। মহিলা একটা লেখা, সেখানে কি ঢেকির শাকের কথা সে শুনেছিল, সে পড়েছিল। ঢেকির শাককে আমি ক্ষুদ্র গুল্ম বলিয়াই জানিতাম। কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম যে কার্বনিফেরাস যুগে বড় বড় ঢেকি তরু ছিল। তরু অর্থাৎ গাছের মতন বড় বড় ঢেকি শাক। এখন সেই ঢেকি তরু সচক্ষে দেখিলাম, ভারী আনন্দ হইল। তরুবর 20 থেকে 25 ফিট উচ্চ হইবে, এত বড় বড় ঢেকির শাক, বড় বড় বিশাল, 20 থেকে 25 ফিট।
কোনো কোনো স্থানে নিবিড় বন, সুখের বিষয় বাঘ নাই, তাই নির্ভয়ে বেড়াইতে পারি, সেখানে কিন্তু কোনো বাঘ নাই। আমরা নির্জন বন্য পথে বেড়াইতে ভালোবাসি, সর্প এবং ছিনে জোক আছে, এই পর্যন্ত সর্পের সহিত আমাদের সাক্ষাৎ হয় নাই, কেবল 2-3 বার জোকের রক্ত শোষণ করিয়াছে। এদেশের স্ত্রীলোকেরা জোক দেখিলে ভয় পায় না, আমাদের ভুটিয়া চাকরানি ভালু বলে জোককে কি ক্ষতি করে, রক্ত শোষণ শেষ হইলেই আপনিই চলিয়া যায়। ভুটানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগরার মতো করিয়া পরে। ভুটানিরা কি করে? 7 গজ লম্বা যে কাপড় সেটাকে ঘাগরার মতন করে তারা পরে। কোমরে একখণ্ড কাপড় জড়ানো থাকে, গায়ে জ্যাকেট এবং বিলাতি শাল দ্বারা মাথা ঢাকে। পৃষ্ঠে 2-1 মণ বোঝা লইয়া অনায়াসে প্রস্তর সংকুল আবড়ু খাবড়ু পথ বহিয়া উচ্চে ওঠে, ওইরূপ নিচেও যায়। যে পথ দেখিয়াই আমাদের সাহস গায়েব হয়, সেই পথে উহারা ঝোলা লইয়া অবলীলাক্রমে ওঠে। যে রাস্তা দেখলে এত উঁচু পাহাড়ের গায়ে বন্ধুর প্রকৃতির রাস্তা, সেটা দেখলে আমাদের ভয় হয় যে কী করে উঠবো আর কী করে নামবো, কিন্তু ওরা খুব সহজেই সেই রাস্তা দিয়ে বেশ কিছু বোঝা নিয়ে তারা অবলীলাক্রমে ওপরে ওঠে আর ওপর থেকে নামে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। হিমালয় দর্শনের আমাদের যে পরবর্তী পর্যায়ে আমরা এখানে শেষ করছি। আগামী দিন আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা এই গল্পটা অর্থাৎ এই ভ্রমণ বৃত্তান্তটা শেষ করব। আজকের ক্লাস এই অবধি। যদি কারো কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এই অবধি।